হ্যালো স্টুডেন্টস, আজকে আমি বৃত্তস্থ চতুর্ভুজ এই যে চ্যাপ্টারটা ছিল তার পরের যে চ্যাপ্টার বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্টের একটা উপপাদ্য আর দুটো প্রয়োগ একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। উপপাদ্যটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা আমাকে প্রুফ করতে হবে। তো দেখা যাক একটু। এই হলো বৃত্ত, ধরলাম অকেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, ধরলাম এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, পি বিন্দুতে একটা ট্যানজেন্ট আঁকা হয়েছে, ঠিক আছে। স্পর্শক কোনো বিন্দুতে, বৃত্তের কোনো বিন্দুতেই আমি আঁকতে পারি, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায়। আমি এখানে পি একটা পয়েন্ট, সেই পয়েন্টে ট্যানজেন্ট এনেছি, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে হবে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক মানে ট্যানজেন্ট আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে স্পর্শ বিন্দুটা হচ্ছে পি, সেই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা যাচ্ছে সেটা ওপি। আমাকে প্রমাণ করতে হবে যে ওপিটা এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে। বোঝা গেছে আশা করি এটা। তাহলে আমাদের কি প্রমাণ করতে হচ্ছে যে ওপি পারপেন্ডিকুলার টু দিস ট্যানজেন্ট। তা দেখো আমি ফার্স্টে কি করছি, আমি এই ট্যানজেন্টের ওপর, ট্যানজেন্ট যে লাইনটা আছে স্ট্রেট লাইন, তার উপর যে কোনো একটা বিন্দু নিলাম। ধরো এটা এস একটা বিন্দু নিয়েছি, ঠিক আছে। নিয়ে কি করেছি, ও আর এসটা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। ও আর এস যুক্ত করেছি। এবার দেখো ও আর এস যুক্ত করার ফলে বৃত্তটাকে এই ও আর এসের যুক্তকারী রেখাটা একটা পয়েন্ট আর এ কাট করলো, আর বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেছে। আর বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন দেখো ও এস, এই যে লেন্থটা ও এস, এই লেন্থটা ও আর এর থেকে বড় হবে। কারণটা কি, কারণটা এস বিন্দুটা বৃত্তের বাইরে আছে, হ্যাঁ, এস বিন্দুটা বৃত্তের বাইরে। তাহলে সেই কারণে কি হবে, ও আর এর থেকে ও এসটা বড় হবে, ওই জন্য ও এস গ্রেটার দেন ও আর করেছি, বোঝা গেছে। তাহলে এবার দেখো ও আর ওপি দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ, ও আর ওপি দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি ও এস গ্রেটার দেন ও আর এর জায়গায় ওপি বসিয়ে দিতে পারি, একই ব্যাপার, ও আর ওপি, ঠিক আছে। তাহলে ও এস গ্রেটার দেন ওপি। তাহলে দেখো আমি যদি পি বিন্দু ছাড়া এই স্পর্শকের উপর যে কোনো বিন্দুই নিই, এই স্পর্শকের উপর যা বিন্দুই নিই না কেন, পি ছাড়া যে বিন্দুই নেব সেটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত হবে। আর বৃত্তের বাইরে অবস্থিত হবে মানেই সঙ্গে সঙ্গে আমি যদি ও বিন্দু আর সেই বিন্দুতে যুক্ত করি, ধরো এখানে, তাহলে সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ থেকে বড় হবে। আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম, তাহলেও কী হবে, আমি যদি যুক্ত করি তাহলে সেটা বৃত্তের ব্যাসার্ধ থেকে বড় হবে, কারণ বৃত্তের বাইরে আছে। এখানে বিন্দু নিলে সেম কেস হবে এটা। অর্থাৎ পি বিন্দু ছাড়া যে কোনো অন্য বিন্দু আমি নিই এই স্পর্শকের উপর, সেটা বৃত্তের বাইরে অবস্থিত হবে বলে কেন্দ্র আর ওই বিন্দুর সংযোগকারী রেখাটা ব্যাসার্ধের থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এখন তাহলে বোঝা যাচ্ছে যে ওপিটাই হলো সবচেয়ে ছোট দূরত্বের, ওপির দৈর্ঘ্যটাই হবে সবচেয়ে ছোট। এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, আমি যাই টানি না কেন ও থেকে যে কোনো বিন্দু নিয়ে এই স্পর্শকের উপর ওপির লেন্থটাই হবে সবচেয়ে ছোট, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা আগে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ধরো বাইরে একটা বিন্দু আছে আর এখানে একটা সরলরেখা আছে। এবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যত রেখাংশ টানতে পারি, যত রেখাংশই টানি না কেন, যত লাইন সেগমেন্ট আমি এখানে টানি, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা হয় সেটা হচ্ছে লম্বটা, লম্ব দূরত্বটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। বহিস্থ কোনো বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে পি আর এখানে একটা সরলরেখা আছে, এই বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে আমি সরলরেখার উপর
যতগুলো রেখাংশ বা লাইন সেগমেন্ট টানবো তার মধ্যে সবচেয়ে ছোটোটা হয় লম্বটা। ঠিক আছে, তাহলে এখানে ওপিটা তো সবচেয়ে ছোট, তাহলে নিশ্চয়ই সেটা লম্ব, উল্টোভাবে চিন্তা করলে। তাহলে ওপি যেহেতু সবচেয়ে ছোট, আমি যদি বৃত্তটাকে এখন এখান থেকে মুছে দিই, তাহলে এটা একটা সরলরেখা আর ও একটা বাইরের পয়েন্ট। তাহলে ও থেকে পি এর যে ডিস্টেন্স সেটা মিনিমাম হবে কখন? যখন ওপি এই রেখার উপর লম্ব হবে, তাই তো? তাহলে সেটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো আমাদের এইভাবে প্রমাণটা হয়ে গেল। উপপাদ্যের প্রমাণটা তোমরা লিখে নেবে, দেখে নেবে বইতে কীভাবে লেখা আছে, আর এইটা বুঝে নিয়ে তারপরে সেরকমভাবে লিখবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দুটো প্রয়োগ করা যাক। দেখো, এই প্রয়োগটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা জ্যা, ছবিটা আঁকছি। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এবি একটা জ্যা, এরকম একটা জ্যা এবিটা আনলাম, মানে কর্ড। বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব, এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, স্পর্শক যেটা বর্ধিত, মানে এই যে এওটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে টি। এবার বি এ টি এই ভ্যালুটা দিয়ে দিয়েছে 21 ডিগ্রি, এটা 21 ডিগ্রি বলা আছে, তাহলে বিটি এর ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, আমি ফার্স্টে কী করছি, ও আর বি যুক্ত করে দিলাম। ও আর বি যুক্ত করলে দেখো, ও এ আর ও বি তো এই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস হয়ে গেল, তাই না? তাহলে ও এ আর ও বি যেহেতু রেডিয়াস, তাহলে এরা সমান হবে লেন্থে। তাহলে সমান হলে এটা যদি 21 ডিগ্রি হয়, তাহলে এটাও 21 ডিগ্রি হবে। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এটাও 21 ডিগ্রি হলো। এবার দেখো, তাহলে এইটা আমরা সহজেই বার করতে পারবো, অ্যাঙ্গেল এ ও বি, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, তাহলে হলো 180 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 138 ডিগ্রি, এটা 138 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? এই অ্যাঙ্গেলটা 180 থেকে আমরা 138 মাইনাস করে দেবো, 42 ডিগ্রি। ঠিক আছে, এটা 42 ডিগ্রি হলো, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন। আবার দেখো, ও বিন্দু থেকে আর বি বিন্দু যদি যুক্ত করে দিই, তাহলে ওবিটা কি হচ্ছে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা তো ট্যানজেন্ট, আর ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তা আমরা এইমাত্র বলেছি, প্রমাণটা করলাম যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখন ওবিডি ত্রিভুজে আসো, ওবিটি ট্রায়াঙ্গেলটায় এইটা আমার দরকার। তাহলে কীভাবে বার করবো এই অ্যাঙ্গেলটা? না, এই দুটোকে অ্যাড করব, নিয়ে 180 থেকে মাইনাস করে দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 42 প্লাস 90, তাহলে 180 মাইনাস এটা হচ্ছে 132, 48 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো 48 ডিগ্রি, বিটি এ বা বিটিও একই ব্যাপার, 48 ডিগ্রি অ্যান্সার হবে। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে কেন ওটা 90 ডিগ্রি হলো। নেক্সট দেখো এইটা, ঠিক আছে, এটা কি বলেছে? বলেছে যে কোনো বৃত্তের XY ব্যাস, ছবিটাকে আঁকছি, এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত ধরলাম, XYকে একটা ডায়ামিটার ধরছি, আর এ পয়েন্টে PAQ স্পর্শক বলেছে বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে। এখানে একটা বিন্দু এ ধরলাম,
একটা লাইন টেনে নিলাম, পি, এখানে পি এ কিউ বলেছে একটা স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, বলেছে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব, এক্স বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর একটা লম্ব টানলাম, মানে 90 ডিগ্রি, ঠিক আছে। অঙ্কিত লম্ব পি এ কিউকে জেড বিন্দুতে ছেদ করেছে, তা জেড বিন্দুতে ছেদ করলো, জেড বিন্দুতে কাট করলো, ঠিক আছে, পি এ কিউকে। তাহলে প্রমাণ করতে বলেছে এক্স এ, অর্থাৎ এই এক্স এ এটা ওয়াই এক্স জেডের সমদ্বিখণ্ডক, ওয়াই এক্স জেডের সমদ্বিখণ্ডক। তার মানে কি এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর এটা এক্স, এটা তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল, এটাই প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। এবার আমাকে প্রুফটা করতে হবে। তো ফার্স্ট আমি কি করছি, ও আর এ যুক্ত করে দিলাম, ও আর এ যুক্ত করছি। তাহলে একটা জিনিস দেখো, আবার সেই কনসেপ্ট, ও এ লম্ব হবে তো কার উপর না, এই ট্যানজেন্টের উপর, কারণ এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শকের উপর লম্ব থাকে। আবার দেখো এক্স জেডটাও এই স্পর্শকটার উপরই লম্ব আছে, তাই না। তাহলে ও এ পারপেন্ডিকুলার টু দিস লাইন পি এ কিউ, ঠিক আছে। অলসো এক্স জেড, আমরা তো এখানে বলাই ছিল যে এক্স বিন্দু থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, তার মানে এটা যদি 90 হয় এটাও তো 90 আছে, তাই দুটোই 90। তার মানে এক্স জেড পারপেন্ডিকুলার টু পি এ কিউ, ট্যানজেন্ট আর কি, স্পর্শক, তাই না, স্পর্শক, বোঝা গেছে। তাহলে কি হচ্ছে দেখো, একটা রেখা তার উপর দুটো পয়েন্ট, সে যেখানেই থাকুক না কেন, যদি আমি লম্ব টানি, এরকম এখান থেকেও লম্ব টানলাম, এই পয়েন্টটা থেকেও লম্ব টানলাম, এই পয়েন্ট থেকেও লম্ব টানলাম রেখাটার উপর, রেখাংশ বা সরলরেখা, তাহলে এটাও 90 এটাও 90 যদি হয়, তাহলে এরা প্যারালাল হবে, সমান্তরাল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স জেড ইজ প্যারালাল টু ও এ, এক্স জেড ইজ প্যারালাল টু ও এ, ক্লিয়ার। আর এটা দেখো এক্স এটা তাহলে ট্রান্সভার্সাল, ছেদক, তাহলে যদি এটা ছেদক হয় তাহলে দেখো চিন্তা করে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্স ভাবি, তাহলে এটা একান্তর কোণ হয়, এটাও এক্স হবে। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, কারণ এটা এটা প্যারালাল, এটা ছেদক বা ভেদক যা বলবে, ট্রান্সভার্সাল। তো এটা এক্স, এটা এক্স, এটা অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। আবার এটা যদি এক্স হয় এটাও তো এক্স, কারণ এই দুটো বাহু তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা এক্স এটাও এক্স, তাহলে এখন আমাদের প্রমাণটা হয়েই যাচ্ছে যে এক্স এ জেড এক্স ওয়াই এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এক্সট্রাগুলো কিন্তু পুরো লিখিয়ে দেবো না হুবহু, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা শিকার সাধ্য অঙ্কন যদি কিছু করে থাকি সেটা আমি মুখে বলে দেবো বা এখানে ছবি আঁকবো, সেটা দেখে কিন্তু তোমরা সাজিয়ে লিখে নেবে। আর প্রমাণটা বুঝে নিয়ে তোমরা লিখে নাও, আমি জাস্ট প্রমাণটাকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, পরপর ধরে ধরে ওরকম লিখে দিচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো, বুঝে তোমরা নিজের মতো করে লিখতে পারো। যে আমি এক্স ওয়াই দিচ্ছি, এখানে এক্স ওয়াই আছে বলে, কিন্তু এই সব পয়েন্টগুলো তোমরা নিজের মতো লিখতে পারো। যদিও এখানে পি এ কিউ দিয়েছে আর জেড দিয়েছে, যদি কোনো অন্য পয়েন্ট নিতে হয়, যেমন এখানে আমি কেন্দ্রটাকে ও নিয়েছি, তোমরা ইচ্ছে করলে অন্য কিছু পয়েন্ট নিতে পারো। আসলে হচ্ছে ব্যাপারটা বোঝা যে এখান থেকে এটা লম্ব, এখান থেকে এটা লম্ব থিওরাম অনুযায়ী, আর এখানে লম্ব টেনেছি, তাই জন্য প্যারালাল লাইন হলো, আর এটা ট্রান্সভার্সাল বলে অল্টারনেট অ্যাঙ্গেলটা তৈরি হলো। তাতে কিন্তু অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল, যে এই দুটো অ্যাঙ্গেল সমান, আবার এই বাহুটা রেডিয়াস বলে এই দুটো অ্যাঙ্গেল সমান, তাই জন্য এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, যেটা আমরা চাইছিলাম, যে দুটো অ্যাঙ্গেলকে সমান করতে। তাহলেই বলতে পারবো যে এক্স এটা ও জেড এক্স ওয়াই এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর। তাহলে আশা করি আজকে এইটুকু বুঝতে পেরেছো। এবার নেক্সট দিনকে আমি বাদ বাকি যে এক্সট্রাগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। আজকে এইটুকু থাকলো।